আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বিগত কয়েক বছরে আমাদের শিক্ষা ব্যবস্থার কতটা অবনতি হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা ধ্বংসের মুখে পড়েছে, এটা নিয়ে খুব সুন্দর একটা প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। ছেলেমেয়েরা বাসায় বই নিয়ে বসছে না, সারাক্ষণই ইন্টারনেটে মগ্ন থাকছে। স্কুলগুলো পরীক্ষার নামে তামাশা করছে, পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে ঢুকছে এবং গুগল থেকে দেখে দেখে পরীক্ষার উত্তরপত্রে লিখছে। সিলেবাস বা কারিকুলাম ত্রুটিপূর্ণ। প্রচলিত কারিকুলাম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে অন্তরায়। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি সনদ নিয়ে বের হয়ে আসছে, কিন্তু বাস্তবে কোনো জ্ঞান লাভ করছে না। বাংলা অথবা ইংরেজি কোনোটাই শুদ্ধভাবে লিখতে পারছে না। এই শিক্ষা ব্যবস্থা কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। চাকরি ক্ষেত্রে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। দক্ষ শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগের দুর্নীতি, মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন বিভিন্ন উন্নত দেশে। দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। দেশে অভিভাবক এবং বুদ্ধিজীবী মহলে এমন হাজারো গুঞ্জন, লাখো প্রশ্ন, কিন্তু জবাব দেবে কে? শিক্ষা নিয়ে কত গবেষণা, কত পরীক্ষা নিরীক্ষা, কত গিনিপিগ টেস্ট, কত কমিশন গঠন ও সুপারিশমালা প্রদান, সবই যেন বৃথা আস্ফালন মাত্র। 1972 খ্রিস্টাব্দের 26শে জুলাই গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরতে খোদা শিক্ষা কমিশনের উদ্দেশ্যই ছিল মানধাতা আমলের শিক্ষা ব্যবস্থার খোলস থেকে বেরিয়ে এসে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সমাজ গঠনমূলক একটি সার্বিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়ন। বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত এই কমিশনের রিপোর্টে 36টি অধ্যায় ছিল। 1. শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যাবলী। 2. চরিত্র ও ব্যক্তিত্ব গঠন। 3. কর্ম অভিজ্ঞতা। 4. শিক্ষার মাধ্যম। 5. শিক্ষায় বিদেশি ভাষার স্থান। 6. শিক্ষক শিক্ষার্থী হার। 7. প্রাক প্রাথমিক শিক্ষা। 8. প্রাথমিক শিক্ষা। 9. মাধ্যমিক শিক্ষা। 10. বৃত্তিমূলক শিক্ষা। 11. ডিপ্লোমা স্তরে প্রকৌশল শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা। 12. মাদ্রাসা শিক্ষা ও টোল শিক্ষা। 13. শিক্ষক প্রশিক্ষণ। 14. উচ্চশিক্ষা ও গবেষণা। 15. ডিগ্রি স্তরে প্রকৌশল শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা। 16. বিজ্ঞান শিক্ষা। 17. কৃষি শিক্ষা। 18. বাণিজ্য শিক্ষা। 19. আইন শিক্ষা। 20. ললিত কলা। 21. পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি। 22. শিক্ষকের দায়িত্ব ও মর্যাদা। 23. নিরক্ষরতা দূরীকরণ। 24. বয়স্ক শিক্ষা ও অনানুষ্ঠানিক শিক্ষা। 25. নারী শিক্ষা। 26. বিশেষ শিক্ষা। 27. শারীরিক ও মানসিক বাধাগ্রস্তদের এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষা। 28. স্বাস্থ্য শিক্ষা। 29. শরীরচর্চা ও সামরিক শিক্ষা। 30. শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। 31. শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক। 32. শিক্ষাগৃহ ও শিক্ষার উপকরণ। 33. গ্রন্থাগার। 34. শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা। 35. শিক্ষার্থী নির্দেশনা ও পরামর্শ দান। 36. ছাত্র কল্যাণ ও জাতীয় সেবা, শিক্ষার জন্য অর্থসংস্থান ও পরিশেষ। সময়ের স্রোতে অনেক কিছুই ভেসে যায়, তারই ধারাবাহিকতায় পরবর্তীতে কুদরতে খোদা কমিশন প্রদত্ত সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়ার আগেই দেশের সরকার পরিবর্তন হয়েছে এবং সময়ের দাবিতে একের পর এক শিক্ষা কমিশন গঠিত হয়েছে। তবে কুদরতে খোদা কমিশন প্রদত্ত রিপোর্টকেই ভিত্তি হিসেবে ধরে নিয়ে বিভিন্ন অধ্যায়ের পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন অথবা বিয়োজন করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রমে যেই পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। একজন সচেতন অভিভাবক এই কারিকুলাম নিয়ে তার গভীর পর্যবেক্ষণের পর ক্ষোভ প্রকাশ সহ বেশ কিছু প্রশ্ন করলেন। তার ভাষায়, কারিকুলামের পক্ষের কয়েকজন বিশেষজ্ঞের বক্তব্য থেকে বুঝলাম কারিকুলামটি যুগ উপযোগী। আর এটাও বুঝতে দেরি হলো না যে এই কারিকুলাম শহরভিত্তিক শিক্ষার্থীদের জন্য প্রণীত। আমাদের জনসংখ্যার শতকরা 90 জনই গ্রামে বাস করেন। তাদের বিষয়টি চিন্তা করেই কতগুলো প্রশ্ন আসে।
এক, গ্রামের স্কুলগুলোতে এই কারিকুলাম বাস্তবায়নের জন্য যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামো আছে কিনা। দুই, শ্রেণীকক্ষে পাঠদানকালে প্রতিনিয়ত যেসব শিক্ষা উপকরণ প্রয়োজন হবে গ্রাম এলাকায় তার সহজলভ্যতা আছে কি। পোস্টার পেপার, আর্ট শিট, কর্ক শিট, কালার পেন্সিল, মোমবাতি এসব আমাদের গ্রামসমূহের স্থানীয় বাজারে পাওয়া যায় না। এমত অবস্থায় প্রায় শহরে গিয়ে একজন ছাত্রের কৃষক পিতার পক্ষে ওই উপকরণ সংগ্রহ করা কি সম্ভব। এরপর ধরা যাক বাংলার একজন শিক্ষক সুকুমার রায়ের একটি কবিতা পড়ালেন। পড়ানোর পর ছাত্রকে অনুরূপ 4টি লাইন কবিতা লিখতে বললেন। তারপর বাসায় গিয়ে সুকুমার রায়ের একটি কবিতার বই সংগ্রহ করে পরের ক্লাসে আনতে বললেন এবং সেখান থেকে পছন্দের একটি কবিতা নিয়ে ছাত্রকে আলোচনা করতে বললেন। এটা কি প্রত্যন্ত একটি গ্রামের স্কুলে সম্ভব। তিন, গ্রামের একটি স্কুলের লাইব্রেরিতে কয়টি বই থাকে, সব স্কুলে আদৌ লাইব্রেরি আছে কি না এই বিষয়টিও ভেবে দেখা উচিত ছিল না। কম্পিউটার ল্যাব তারা কোথায় পাবে, ওই লেভেলের সব ছাত্রের পক্ষে অ্যান্ড্রয়েড ফোন কেনা কি সম্ভব। দ্রুতগতির ইন্টারনেট তারা কোথায় পাবে, সন্তানের জন্য মাসে মাসে ইন্টারনেটের প্যাকেজ বিল একজন অসচ্ছল কৃষক পিতা কিভাবে দিবেন। চার, গ্রামের স্কুলে যে পদ্ধতিতে যে মানের শিক্ষক নিয়োগ করা হয় তাদের দ্বারা এই কারিকুলাম বাস্তবায়ন সম্ভব হবে কি, রাতারাতি দক্ষ শিক্ষক কোথায় পাওয়া যাবে। পাঁচ, শহরে বসবাসরত একজন পয়সাওয়ালা অভিভাবকের জন্য এই কারিকুলাম উপযোগী হতে পারে, কিন্তু যাদের কথা উল্লিখিত হলো তাদের ব্যাপারে সরকারের কী পরিকল্পনা আছে। এদেশের একজন নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে। কেউ একজন জানাবেন কি প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র কৃষক দিনমজুর সন্তানরা কিভাবে এই কারিকুলামে শিক্ষালাভ করবে। বছরের শেষে লিখিত পরীক্ষা, মেধা মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি নিয়েও তিনি অনেক প্রশ্ন করেছিলেন, যার সন্তোষজনক উত্তর তিনি পাননি। এনসিটিভির বিশেষজ্ঞরা তাদের প্রণীত কারিকুলামকে কেন্দ্র করে যেসব প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেসব প্রশ্নের উত্তর নিজেরাও জানেন কি না সেটি নিয়েও অনেকে সন্দিহান, কারণ আমরা অনেকেই এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজে না পেয়ে এখনও অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। সর্বশেষ শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 2009 খ্রিস্টাব্দে, যা কবির চৌধুরী শিক্ষা কমিশন নামে পরিচিত। মাধ্যমিক স্তর সম্পর্কে এই কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক স্তরে পড়াশোনা হবে 4 শিক্ষাবর্ষ, অর্থাৎ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রসারিত হবে এবং দশম শ্রেণী শেষে সরকারি পাবলিক পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষা দ্বাদশ শ্রেণীর শেষে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের বিভিন্ন ধারায় বাংলা, নৈতিক শিক্ষা, বাংলাদেশের অধ্যয়ন, গণিত, প্রকৃতি ও পরিবেশ, সামাজিক গবেষণা, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান সহ কয়েকটি মৌলিক বিষয় বাধ্যতামূলক করা হবে। নীতিমালাটিতে সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষার প্রবর্তন করারও আহ্বান জানানো হয়েছিল। বর্তমান কারিকুলাম কোন শিক্ষা কমিশনের রিপোর্টের আলোকে তৈরি তা বোধগম্য নয়। কেউ কেউ বলার চেষ্টা করেছেন বর্তমানে প্রচলিত কারিকুলাম ফিনল্যান্ডের কারিকুলামকে অনুসরণ করে প্রণীত হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে প্রথমেই প্রশ্ন ওঠে, আমাদের সামাজিক ও অর্থনৈতিক ভৌত অবকাঠামো কি ফিনল্যান্ডের মতো। ফিনল্যান্ড সেদেশের নাগরিকদের যে ধরনের প্রযুক্তিগত সুবিধা দিতে পারে আমাদের সরকার কি সে সমস্ত সুবিধা প্রদানে সক্ষম। আমাদের শিক্ষকদের আমরা কি যথেষ্ট বেতন দিতে পারি যা ফিনল্যান্ড পারে। আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, দীর্ঘদিনের ঐতিহ্য আছে। সব কিছুকে বিবেচনায় না নিয়ে অন্য দেশ থেকে আমদানিকৃত একটি কারিকুলামের বিষয়ে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা না করে হুট করে চালু করে দেওয়ার চেষ্টা হঠকারিতার মধ্যেই পড়ে, যা কারিকুলাম প্রণেতারা বুঝতে অক্ষম। তাছাড়া মুদ্রিত বইয়েও রয়েছে অসংখ্য ছাপার ভুলসহ নানান রকমের অসঙ্গতি। শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে প্রতিনিয়তই। যাদের সামর্থ্য আছে তারা সন্তানদের বিদেশে পাঠিয়ে দিচ্ছেন উন্নততর শিক্ষা এবং পরবর্তীতে উন্নত জীবন লাভের আশায়। মেধাবীরা বৃত্তি নিয়ে পাড়ি জমাচ্ছে বিভিন্ন দেশে। দেশ ক্রমেই তার মেধাবী সন্তানদের হারাচ্ছে। আসল সমস্যা কোথায়? অল্প কথায় এর জবাব আশা করা যায় না। শিক্ষা খাতকে চরম অবজ্ঞা প্রদর্শনই এর মূল কারণ।
সব সরকারই উন্নয়ন দেখাতে চান ইটপাথরে নির্মিত প্রাণহীন কিছু সৌধ অথবা সাঁকোর মধ্যে, অথচ প্রাণের জাগরণে, উন্নত জীবনযাপনে এবং মানবতার বিকাশ সাধনে শিক্ষা নামের যে জিনিসটি অতি আবশ্যক তা চির অবহেলিতই রয়ে গেল। প্রতি বছরই সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর সমালোচনার ঝড় বয়ে যায়, বিশেষ করে শিক্ষা খাতে অপ্রতুল বরাদ্দ নিয়ে। বরাদ্দ যতটুকু দেওয়া হয় সেখানেও প্রয়োজনীয় ব্যয়ের চেয়ে দুর্নীতি হয় অনেক বেশি। অতীব পরিতাপের বিষয়, শিক্ষা নিয়ে গবেষণার কেন্দ্রবিন্দু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার চেয়ে বরং নোংরা রাজনীতির চর্চা হয় বেশি। শিক্ষকেরা ব্যস্ত সময় কাটান রাজনৈতিক কর্মকাণ্ডে। শিক্ষাদানের চেয়ে বরং একটি পদ বাগানোই যেন তাদের মুখ্য উদ্দেশ্য। যোগ্য অধ্যাপকদের উপাচার্য হিসেবে নিয়োগ না দিয়ে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে নিয়োগ দেওয়া হয় সরকারের তল্পিবাহক হয়ে, আজ্ঞাবহ দাস হয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে দ্বিধাবোধ করবে না এমন মেরুদণ্ডহীন শিক্ষকদের, যারা দায়িত্ব গ্রহণ করেই শুরু করেন নিয়োগ বাণিজ্য। প্রথমে নিজেদের অযোগ্য সন্তানদের চাকরি পাইয়ে দেন, পরে সরকার দলের হোমরাচোমরাদের সুপারিশকৃত প্রার্থীদের অথবা বিপুল অঙ্কের আদান প্রদানের মাধ্যমে নিয়োগ দেন। এরপর শুরু হয় রাজনীতির নামে আরও নোংরা খেলা। শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে, হেলমেট ও মোটরসাইকেল তুলে দিয়ে তাদেরকে বানানো হয় হেলমেট বাহিনী, যারা প্রতিপক্ষকে খুন করতে এতটুকু দ্বিধাবোধ করে না। শিক্ষার্থীদেরকে জ্ঞান আহরণে ব্যস্ত রাখার কৌশল এবং ইচ্ছা, এ দুটোই শিক্ষকদের মধ্যে অনুপস্থিত। এই জ্ঞানপ্রাপীদের কাজ হলো সরকারের স্তুতি গাওয়া আর সুযোগ মতো দুর্নীতি করা। এই স্তাবক গোষ্ঠীর অনেককেই দেখেছি তাদের 15 মিনিটের একটি বক্তৃতায় প্রথম 5 মিনিট অত্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো শুধু প্রধানমন্ত্রীর গীন কীর্তন করে চলেছেন। তারা বেমালুম ভুলে যান তাদের অবস্থানের কথা, আত্মমর্যাদা এবং আত্মসম্মানের কথা। প্রখ্যাত অর্থনীতিবিদের মতে শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি তৈরি করে পুঁজির সঞ্চালন ঘটানো। তাই এই খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক রাষ্ট্রীয় বিনিয়োগ। কিন্তু এই লাভজনক খাতে বিনিয়োগে কেন এত কার্পণ্য, কেন এত অনীহা? জবাবহীন এই প্রশ্ন রয়ে যায় প্রতি বছরই। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া প্রয়োজন যেখানে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে, যাতে শিক্ষার্থীরা গোড়া থেকেই চরিত্রবান হয়ে ওঠার প্রেরণা পায়। মাতৃভাষা বাংলাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, 21-এর ভাষা শহীদদের আত্মদানের বিষয়টি স্মরণ রেখে। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার দখল না থাকলে চলা মুশকিল, কাজেই ইংরেজি শিক্ষার গুরুত্বকে অবহেলা করবার কোনো সুযোগ নেই। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর। সাংস্কৃতিক চর্চা ছাত্রজীবনের একটি অপরিহার্য অংশ হিসেবেই ধরে রাখতে হবে, যাতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাটাই যেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। অতি সম্প্রতি দেশে একটা পট পরিবর্তন হয়েছে। ছাত্র জনতার ব্যাপক রোষের মুখে সরকার পদত্যাগে বাধ্য হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার মুখ্য উদ্দেশ্য দেশে হারানো গণতন্ত্র উদ্ধার করা, দেশকে দুর্নীতিমুক্ত করে সবার অংশগ্রহণে সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, কিন্তু অসহায় জনগণের প্রাণের দাবি এই সরকারই যেন জরুরি ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সংস্কারে উদ্যোগী হন এবং উদ্ভূত সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আনেন। আশার কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই আশার বাণী শুনিয়ে বলেছেন, অভিভাবকরা যদি চান তবে বর্তমান কারিকুলাম অবশ্যই পরিবর্তন করা হবে। হিমালয় সম বিশাল সমস্যা কাঁধে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা করেছেন। সময়ই বলে দেবে তারা শিক্ষার জন্য আসলে কতটুকুই কি করতে পারেন। তবে সরকার প্রধানের আশার বাণীতেই জনমনে স্বস্তি ফিরে এসেছে। এখন শুধু অপেক্ষার পালা, কবে অসহায় জাতি একটি যুগ উপযোগী কারিকুলাম হাতে পাবে। সুশিক্ষা অর্জন করে আজকের প্রজন্ম ভবিষ্যৎ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবে। বাঙালি সাহসী জাতি,
বাঙালি বীরের জাতি, এই কথা বারবারই প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব মহৎ কাজের উদ্যোগ গ্রহণ করেছেন সেটির একটি আশাব্যঞ্জক সফল সমাপ্তি ঘটবে বলে জাতি আশায় মুখিয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম আমাদের শিক্ষা ব্যবস্থা বিগত কয়েক বছরে কতটা ধ্বংসের মুখে পড়েছে, কতটা অবনতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার। এইখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি সে নিয়েও এই প্রতিবেদনে অনেক কথা বলা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা কতটুকু কি আশা করছি সেই আশার বাণীও শোনানো হয়েছে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।